অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস দ্য ওয়ালকে জানিয়েছেন, বিজেপির ভরাডুবির কারণ রামকে নিয়ে অহংকার। আর সে নিয়ে আলোচনা করবো। নমস্কার দ্য ওয়ালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি, আর আমার সঙ্গে দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার রয়েছেন। দাদা, আপনি রাম মন্দির যখন উদ্বোধন হয় সেখানে আপনি গিয়েছিলেন, এছাড়াও আপনার সঙ্গে আচার্যর কথা হয়েছে, এই বিষয়ে আপনার কি মত? না, উনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে এই যে 22শে জানুয়ারি খুব ধুমধাম করে রাম মন্দিরের উদ্বোধন হয়েছে, প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন এবং প্রধানমন্ত্রী রামলালা অর্থাৎ শিশু রাম তার প্রাণ প্রতিষ্ঠা করেছেন। এই যে দুটো বিষয় নিয়ে কিন্তু অযোধ্যায় একটা বিশাল বড় জনসমাগম এবং গোটা ভারত সেদিন সেখানে জমায়েত হয়েছিল এবং একটা বড় আয়োজন। এবং তার ফলে এই যে রাম মন্দিরকে কেন্দ্র করে, রাম মন্দিরকে নিয়ে বিজেপি তারা গোটা ভারতে একটা বিরাট বড় হাওয়া তুলবে এবং তৃতীয়বারের জয় পুরোপুরি নিশ্চিত করবে, এই বিষয়গুলো কিন্তু আলোচনার মধ্যে ছিলই। প্রধানমন্ত্রী কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে তিনি প্রচারে মাঝে একবার শুধু রাম মন্দিরে আবার পরিদর্শনে গিয়েছিলেন, পুজো দিতে গিয়েছিলেন, কিন্তু খুব বেশি যে একেবারে ক্লেম করেছেন যে আমি রাম মন্দিরের প্রতিষ্ঠা করেছি, আমার সময় রাম মন্দির হয়েছে, এই ব্যাপারটি উনি বলেননি। এখন এই যে আচার্য সত্যেন্দ্র দাস, ইনি এই রাম মন্দিরের প্রধান পুরোহিত। ইনি 1992 সালে যখন বাবরি মসজিদ ধ্বংস হয়, তারপর ওখানে যে রামলালার টেন্টে মূর্তি রেখে যে পুজো হচ্ছিল, সেই সময় থেকে তিনি ওখানকার প্রধান পুরোহিত। ফলে অযোধ্যার রাজনীতি, অযোধ্যার সব কিছুর সঙ্গে ওর একটা গভীর যোগাযোগ আছে। উনি যেটা বলতে চেয়েছেন যে এই যে ফৈজাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপি হেরে গেল, এই ফৈজাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত হচ্ছে অযোধ্যা বিধানসভা, যেখানে হচ্ছে এই রাম মন্দির, এবং ফৈজাবাদ শহর থেকে জাস্ট 2.5 কিলোমিটার দূর হচ্ছে রাম মন্দিরের দূরত্ব। ফলে একটা এলাকার মধ্যেই গোটা জিনিসটা, কিন্তু সেখানে দেখা গেল যে বিজেপি জিততে পারলো না। উনি যেটা বলছেন যে না পারার মস্ত বড় কারণ হচ্ছে যে বিজেপির প্রার্থী, তাদের মধ্যে একটা অহংকার কাজ করছিল যে আমরা তো 500 বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছি, রাম মন্দির তৈরি হয়েছে, রামের স্থায়ী ঠিকানা হয়েছে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা, 500 বছর পর রাম এসেছে ফিরে বাড়িতে, এই সমস্ত বিষয়ে তাদের মধ্যে ছিল। এবং তারা একটা স্লোগান ওখানে খুব জনপ্রিয় ছিল, যেটা গোটা ইউপিতেই করা হয়েছিল, যে জো রাম কো লায়ে হ্যাঁ হাম উনকো লায়েঙ্গে। অর্থাৎ নরেন্দ্র মোদী, যিনি রামের প্রাণ প্রতিষ্ঠা করেছেন, রাম মন্দির উদ্বোধন করেছেন, আমরা তাকে জেতাবো এবং তিনি জিতবেন 400 বেশি আসন নিয়ে, এবং তারপরে কি হবে না সংবিধান সংশোধন করা হবে। এই কথাটি খুব বেশি করে প্রচার করছিলেন হচ্ছে ফৈজাবাদের যিনি বিজেপি প্রার্থী, যিনি বিগত 2 বারের সাংসদ, লাল্লু সিং বলে এক ভদ্রলোক, তিনি এটা খুব বড় করে প্রচারেও এনেছিলেন। মহন্তের যে কথা সেটি হচ্ছে যে রাম মন্দির হয়েছে, এটা গোটা ভারতের মানুষের সেন্টিমেন্টের জায়গা ছিল। এখন রাম মন্দির করেছি, রামের প্রাণ প্রতিষ্ঠা করেছি, অতএব লোকেরা আমাদেরকে ভোট দেবে, আমাদের আর কোনো কাজ নেই, এইটা হয় না। মানুষের অনেক জীবন যন্ত্রণার অনেক দিক আছে, সেগুলোকে এরা কেউ অ্যাড্রেস করলো না। তারা মনে করলো যে রাম মন্দির করে দিয়েছি, রামের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, ফলে রাম ভক্ত মাত্রই আমাদেরকে ভোট দেবে। এই ভাবনাটা ভুল। এখন এই কথাটা যখন একজন মহন্ত বলছেন, যিনি এক রাম ভক্ত, যিনি রাম মন্দিরের প্রধান পুরোহিত, তখন এই কথাটার আরেকটা বিশেষ তাৎপর্য বহন করে। সেটি হচ্ছে যে অন্তরাত্মা কথা বলছে, অর্থাৎ এটা কিন্তু কোনো বিরোধী নেতা বলছেন না, একেবারে যারা এই রাম মন্দির আন্দোলনের শরিক, যারা হিন্দুত্বের শরিক, যারা গেরুয়াবাদী রাজনীতির শরিক, তেমনই একজন ব্যক্তি বলছেন যে রামকে নিয়ে অহংকারটা দিয়ে কিন্তু চলবে না, বিজেপি এটা তাদের ভুল রাজনীতি। এই কথাটা বলতে গিয়ে উনি যেটা আরও যে বিষয়টি বলেছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে এই যে হেরে গেলেন বিজেপির সাংসদ, তার একটা বড় কারণ হচ্ছে যে ওখানে যে উন্নয়নটা হচ্ছে, সেই উন্নয়নটার সবচেয়ে বেশি বলি হচ্ছে একেবারে গরিব সাধারণ মধ্যবিত্ত মানুষ। যেমন ওখানে রামপথ বলে একটা রাস্তা তৈরি হচ্ছে, যেটা এই রাম মন্দির আন্দোলনের অঙ্গ হিসেবেই আছে। সেই রামপথ নিয়ে কোনো বিতর্ক নেই, রামপথটা তৈরিও হয়ে গেছে। ফৈজাবাদ শহর থেকে সরজ নদীর পাড় ধরে একেবারে রাম মন্দিরের কাছাকাছি গিয়ে রাস্তাটা বড় চওড়া রাস্তা। এখন এই রাস্তাটা চওড়া করার জন্য নির্বিচারে বুলডোজার দিয়ে হোটেল, বাড়ি, এমনকি 2-4টে মন্দির পর্যন্ত ওখানে কিন্তু ভাঙা পড়েছে। ছবি আমরা দেখেছি, একেবারে বিশাল কর্মযজ্ঞ, এবং সেই কর্মযজ্ঞ হচ্ছে ধ্বংসযজ্ঞ। এবং যেটা করা হচ্ছিল যে কারোর কোনো
মানে আলাপ আলোচনা, অভাব অভিযোগ, ক্ষতিপূরণ, এই বিষয়গুলোকে কেউ কোনো গুরুত্বই দিল না। রাম মন্দিরের উদ্বোধন হবে, তার আগে এখানে হাজার হাজার মানুষ আসবে, অতএব তার আগে এই কাজ শেষ করতে হবে, এটা ওপর থেকে ইনস্ট্রাকশনটা এসছে। এবং সেটাকে লোকাল নেতৃত্ব কিন্তু একেবারে চোখ বুজে সেটাকে পালন করার চেষ্টা করলো। অর্থাৎ মানুষ কিন্তু এই উন্নয়ন যজ্ঞটার সঙ্গে সেইভাবে সামিল হলেন না। আমি যখন 22শে জানুয়ারি ওখানে ছিলাম তখন আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে স্থানীয় মানুষ, এলাকার বাসিন্দারা, তারা কিন্তু দলে দলে গিয়ে ওই দিন রাম মন্দিরে ইয়ে করেননি। কারণ প্রথমত উদ্বোধনের অনুষ্ঠানে তো তাদের ঢোকার কোনো সুযোগই ছিল না, তার কারণ সবই ভিভিআইপি, প্রায় 18-20 হাজার লোক, তারা সবাই সমাজে কোনো না কোনোভাবে ভিভিআইপি। একে তো সেইটা করা হয়েছিল, দুই হচ্ছে যে পরবর্তী সময়তেও সবাই যে যার বাড়িতে রামের পুজো করেছেন। রামকে নিয়ে অনুভূতি ওখানে মারাত্মক, কিন্তু সবাই মনে করেছে যে রাম আমার বাড়িতেই আছে, ফলে সবাই বাড়িতে পুজো করেছে। এই যে মন্দিরটার সঙ্গে তাদের যে কোনো লিঙ্ক আপ হচ্ছে না, কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট হচ্ছে না, তার একটা বড় কারণ হচ্ছে যে এই যে উন্নয়নটা মন্দিরটাকে সামনে রেখে, এই উন্নয়নটা প্রচুর মানুষকে একেবারে তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। তাদেরকে সাহায্য করেনি, তাদের কথা শোনেনি, ফলে তারই প্রতিফলন হচ্ছে ভোটের বাক্সে। ফলে রামকে খানিকটা কি বলবো, রামকে দেখিয়ে একটা ভোট কেনার বা ভোট পাওয়ার একটা অপচেষ্টা হয়েছিল, যেটাতে কিন্তু অযোধ্যার লোকেরা এই অপচেষ্টাটা সফল হতে দেয়নি। আমি এমনিতেও বলতে পারি, দর্শকদের উদ্দেশ্যে বলতেই পারি যে অযোধ্যা ভারতবর্ষের একটা বিচিত্র শহর। এই যে অযোধ্যাকে কেন্দ্র করে মন্দির মসজিদ বিবাদ, এই বিবাদ যদি ভারতবর্ষে কোথাও না থেকে থাকে তবে সেটা কিন্তু অযোধ্যায় কিন্তু কোনো হিন্দু মুসলমানের বিবাদ নেই। অযোধ্যায় এই ধরনের কোনো সমস্যা নেই। এমনকি বাবরি মসজিদ যখন ভাঙা হয়েছে তখনও দেশের নানান প্রান্তে দাঙ্গা হয়েছে, অযোধ্যায় কিন্তু হয়নি। অযোধ্যায় অসংখ্য মসজিদ আছে, বহু মুসলিম বাস করেন অযোধ্যা এবং চারপাশে ফৈজাবাদ সব মিলিয়ে ওই চত্বরে। অসম্ভব পিসফুল অযোধ্যার মানুষ, অসম্ভব সহনশীল। সেই মানুষরা কিন্তু ইভিএমে একটা নীরব বিপ্লব ঘটিয়ে দিয়েছে। ফলে এটাই মহন্ত বলতে চেয়েছেন যে রামের নামে এই অহংকারটা ঠিক নয়। তিনি তো আরো বেশ কিছু কথা বলেছেন যে বিজেপির ভরাডুবির কারণ হচ্ছে মূল্যবৃদ্ধি, বেকারি। তার মতন যখন এক পূজারী এই কথাগুলো বলছেন, তো সেটা তো প্রাসঙ্গিক নিশ্চয়ই। অবশ্যই প্রাসঙ্গিক। তার কারণ হচ্ছে যে ওর যা জীবনযাত্রা, আমি ওকে বহু বছর ধরে চিনি, বেশ কয়েকবার কথাও হয় ফোনে, এর আগেও আমরা ওয়ালে ওনার খবর করেছি, তো উনি মতামত দেন। ওর কাছে প্রচুর খবর আসে, কারণ প্রধান পুরোহিতের কাছে অনেক শিষ্যা তারা যান, তাদের কথাবার্তা তিনি শোনেন। তো তার ফলে উনি যেটা বলছেন যে এই যে গোটা মানে উত্তরপ্রদেশ এবং দেশের অন্য প্রান্ত যে বিজেপির ফল যে খারাপ হলো, সেখানেও উনি বলছেন যে এই খারাপ ফলের একটা অন্যতম কারণ হচ্ছে যে চরম বেকারি, কাজ নেই, ফলে সেটা একটা বড় সমস্যা। দুই হচ্ছে মূল্যবৃদ্ধি। এখন ঘটনাচক্রে ভারতের বিরোধী দলগুলি, বিশেষ করে সর্বভারতীয় স্তরে কংগ্রেস, তারা কিন্তু এই দুটো বিষয়কেই সবচেয়ে বড় ইস্যু করেছিল। যে এই মানে মোদি যা ক্লেম করছেন যে আমরা পঞ্চম অর্থনীতি, এরপর আমি তৃতীয় অর্থনীতি হয়ে যাব পৃথিবীর, কিন্তু তার সঙ্গে যে বাস্তবতার কোনো মিল নেই। ঘরে ঘরে বেকার, শিক্ষিত বেকার তারা, কেউ MA পাস, কেউ MA পাস, কেউ PhD, কিন্তু তাদের কোনো চাকরি নেই। এই বিষয়টি মহন্ত বলছেন যে এটা একটা বড় বিষয়। আর দুই হচ্ছে বেকার শাকার সকলের ক্ষেত্রেই বড় সমস্যা হচ্ছে যে জিনিসপত্রের এত দাম, এটাও কিন্তু সরকার কখনোই মানতে চাইছিল না। নির্বাচনে যেটা হয় কি, এই সত্যটাকে অগ্রাহ্য করা, ধারাবাহিকভাবে অগ্রাহ্য করলে হয় কি, কাছের লোকেরাও সরে যান। এই নির্বাচনে বিজেপির জন্য সবচেয়ে বড় লেসন কিন্তু এইটাই, যে কাছের মানুষ তারাও কিন্তু বুঝে গেছে যে দল যেটা বলছেন, মোদি যেটা বলছেন সেটা ঠিক নয়। ফলে মহন্ত যে কথাটা বলেছেন সেটা এই কারণেই খুব গুরুত্বপূর্ণ। যেমন মোহন ভাগবত RSS প্রধান, তিনিও নরেন্দ্র মোদীকে কিছু পরামর্শ দিয়েছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওখানেও একই কথা বলেছেন যে প্রধান সেবকের এত অহংকার কেন থাকবে। কারণ নরেন্দ্র মোদী নিজেকে দেশের প্রধান সেবক বলেন, বোঝাই যাচ্ছে উনি মোদীকে বলেছেন। দেখা যাচ্ছে যে মোহন ভাগবত আর রাম মন্দিরের প্রধান পুরোহিত দুজনের কথার মধ্যে একটা মিল আছে, যে এই অহং দিয়ে চলবে না, এই জায়গা থেকে শ্রদ্ধাতে হবে, বদলাতে হবে।
একদমই রাম মন্দিরের প্রধান পুরোহিত তিনি এক্স্যাক্টলি দ্য ওয়ালকে কি বলেছেন চলুন শুনে নেওয়া যাক। लल्लू सिंह है। लल्लू सिंह 2 बार सांसद रहे, भी तीसरी बार उन्हीं को टिकट दे दिया गया। और वो अपने कर्म से हारे हैं, कोई ये बीजेपी के नाते नहीं हारे। अच्छा। क्योंकि इतना जो कार्य हो रहा है, टूट फूट हो रही है, दुकानें टूट रहे, कम से कम वो यहाँ के सांसद रहे, उनसे जाके मिलना चाहिए था, उनकी समस्या सुनना चाहिए था। उसके बाद सरकार के उसको करना चाहिए कि भाई यहाँ ये इनको मुआवजा नहीं मिला, इनको ये नहीं मिला। यहाँ के आगे वो जनता के प्रतिनिधि है, अभी चुपचाप रहे, कहीं कुछ नहीं किए। अभी जब उनको टिकट मिल गया तो फिर यहाँ 4 विधानसभा है और कहीं गए ही नहीं, किसी से मिले ही नहीं। यहाँ के भी जो अयोध्या के संत महंत हैं, बड़े बड़े स्थान, वो नहीं कहीं गए और यही सोचते रहे कि मंदिर बन गया, प्राण प्रतिष्ठा हो गई, अब सब लोग हमारे साथ हो गए और हमको बैठे बैठे वोट दे देंगे, हम जीत जाएंगे, ऐसी अभिमान हो गया, इसलिए हार गए। भगवान भक्ति मुक्ति देने वाले हैं और ये वोट नहीं देने वाले हैं कि तो जीती जाओ। जीतो अपने कर्म से, अपने स्वभाव से, अपने व्यवहार से। ऐसा कुछ रहा नहीं, हार गए। एक तो उन लोगों ने भ्रम में छोड़ दिया जनता को कि बेरोजगारी है, महंगाई है, और उसके बाद एक और कि जो संविधान को बदलना चाह रहे हैं। ये सब तमाम बातें ऐसी जो जनता को भ्रमित कर दिया और जनता इसके विरोध हो गई भाजपा के, इसलिए उनको हारना पड़ा। বিজেপির ভরাডুবির কারণ কি তা এতক্ষণ ধরে আপনারা মহন্তের মুখ থেকে শুনলেন। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে।